বাজারে প্রচলিত এনার্জি ও ফ্রুট ড্রিঙ্কসের বেশিরভাগই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তথ্য জনস্বাস্থ্য ইনস্টিটিউটের। খতিয়ে দেখার আশ্বাস নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। রাজধানীর একটি ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে মোবাইল ফোন দিয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে কর্মচারী আটক। অভিযুক্তের বিরুদ্ধে বিচারের দাবি। খবর সংগ্রহের সময় রিপোর্টারকে হেনস্থা। চালের দর স্থিতিশীল থাকলেও রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে আলু ও রসুনের দাম। অপরিবর্তিত ডাল, তেল ও মশলার বাজার। এবং ব্রিটেনে বসবাসরত অবৈধ অভিবাসীদের শিগগিরই বৈধতা দিতে পারে সরকার। ভাগ্য খুলতে পারে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশের, মত সংশ্লিষ্টদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবির রূপল। রাজধানীর ধানমন্ডিতে একটি ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে মোবাইল ক্যামেরা দিয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন এক নারী। সকালে এই ঘটনা জানাজানি হবার পর হাসপাতালের এক কর্মচারীকে আটক করে পুলিশ। অভিযোগকারী নারী জানান, ইউরিন পরীক্ষার নমুনা সংগ্রহের জন্য সকাল 7টার দিকে হাসপাতালের 3 তলায় টয়লেটে যান তিনি। কাজ শেষ করে বের হয়ে আসার সময় ভিডিও ধারণের বিষয়টি টের পান। পরে টয়লেট থেকে বের হয়ে এসে ভিডিও ধারণকারী হাসপাতালের এক কর্মচারীকে হাতে নাতে ধরে ফেলেন ওই নারী। এদিকে ঘটনার সময় সংবাদ সংগ্রহ করতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গেলে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিককে লাঞ্ছিত করে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা। আমি আজকে সকালে 7টার দিকে পপুলারে যাই। তো যাওয়ার পরে আমার কিছু টেস্ট ছিল, ব্লাড টেস্ট, ইউরিন, যাই হোক অনেকগুলো টেস্ট ছিল। তো ওখানে যাওয়ার পরে আমি রিসেপশনে 4 জনকে দেখতে পাই। তো তাদের মাধ্যমেই চাওয়া আমার যে তারাই আমাকে বলে দেয় যে টেস্ট ওখানে গিয়ে করেন। তো আমি ব্লাড দেওয়ার পরে আমাকে ডক্টর বলল যে ইউরিন করতে। আমি ওদের টয়লেটে গেলাম। যাওয়ার পরে ওখানে আমার যে কাজ আমি করার পরে তো আমি দেখলাম যে আমার যেখানে আমি আমার ওয়াশরুমের নিচে কেউ একজন হাত দিয়ে ভিডিও করতেছে, মোবাইল নিয়ে ভিডিও করতেছে। আমি যখন করতেছি যে কে ভিডিও করতেছে, সে সাথে সাথে মোবাইল নিয়ে বের হয়ে গেল। তো পিছন থেকে আমি দেখছি যে তখনই চিনছি যে ওকে তো আমি ওখানে বসে থাকতে দেখছি। পরে যখন আমি ওকে ধরলাম, সে তো মোবাইল সাথে সাথে করে ফেলছে, লুকায় ফেলছে। পরে যখন মোবাইল বের করতে বললাম, মোবাইল বের করে না, সে ওটা ডিলিট করার জন্য অস্থির। পরে তার মোবাইলটা আমি নিয়ে নেওয়ার পর হাসপাতালের অথরিটি সবাইকে ডাকি জানাই। তো এখন হাসপাতালে পরে তারা বলে যে ওর পক্ষ থেকে অনেক কিছুই বলা শুরু করছে, কিন্তু আমি তো আর সেগুলো শুনবো না। কারণ আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি আমার অধিকার, আমি একজন নারী, সবচেয়ে বড় কথা আমি একজন নারী। হ্যাঁ, এইভাবে করে আমার আজকে এরকম করছে, আমি না হাতে নাতে ধরছি, এর আগেও না জানি কত মেয়ের করছে বা আরো করবে। এরকম মানুষকে যদি আপনারা নাই করেন, তা আমার এটাই আবেদন যে ওর ব্যাপারে কোনো বিচার হোক। বাজারে প্রচলিত এনার্জি ও ফ্রুট ড্রিঙ্কসের বেশিরভাগই স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পানীয় দীর্ঘমেয়াদে কিডনি জটিলতা, ডায়াবেটিক ও ক্যান্সারের মতো রোগের জন্ম দিতে পারে। তাই এসব পানীয় পান থেকে বিরত থাকতে বলেছেন তারা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রাশেদ লিমনের রিপোর্ট। শহর কিংবা গ্রাম, দেশজুড়ে কোমল পানীয়র বাজার দখল করে আছে এনার্জি ও ফ্রুট ড্রিঙ্কস। আকর্ষণীয় নাম, চোখ ধাঁধানো বিজ্ঞাপনে ভোক্তাদের মন জয় করে নিতে সফল হয়েছেন তারা। নামি নানা ব্র্যান্ডের পাশাপাশি বাজার 6 লাখ বাহারি এসব নামের পানীয়। সবসময় খাই এনার্জি ড্রিঙ্কস, শরীরে একটা এনার্জি আসে, একটু ড্রিঙ্কস এর মতন লাগে, ভালো লাগে আর কি। খাইলে যেমন এটার একটু উপকার হয়, মনে হয় ভালো। যখন শরীর অসুস্থ লাগে তখন এটা খাইলে খুব ভালো লাগে, খুবই ভালো চলে। যে সময় মানুষের শরীরটা দুর্বল হয়ে পড়ে ওই সময় অনেকে নিয়ে খায়।
তবে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষায় উঠে এসেছে মারাত্মক তথ্য। বাজারে প্রচলিত এনার্জি, ফ্রুট ড্রিঙ্কস, কার্বোহাইড্রেট ড্রিঙ্কস সহ মোট 50টি নমুনা পরীক্ষা করে এর অধিকাংশ পানীয়তে মিলেছে মাত্রা অতিরিক্ত ক্যাফেইন, স্যাকারিন ও সোডিয়াম বেনজোয়েট। কোনোটাতে আবার রয়েছে যৌন উত্তেজক উপাদান ও অ্যালকোহলের উপস্থিতিও। 18টি স্যাম্পলের মধ্যে সেক্স উত্তেজক ওষুধ, ভাইগ্রার উপাদান, সিলডেনাফিল, অতিরিক্ত মাত্রায় ক্যাফিন এবং 60টির মধ্যে তারা অ্যালকোহলিক দ্রব্য তারা পেয়েছে। সাময়িকভাবে কিছুটা তৃপ্তি দিলেও বাজারে প্রচলিত এসব এনার্জি ড্রিঙ্কস স্বাস্থ্যের জন্য কতখানি ঝুঁকিপূর্ণ তা উঠে এসেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরীক্ষায়। আর তাই এসব পানীয় পানের ক্ষেত্রে সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। পারতপক্ষে এই পানীয়গুলো পরিহার করা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আমাদের হার্ট বা ব্রেনের যে সমস্যা, তাদের জন্য এই ধরনের পানীয়গুলো ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি খুবই এটা ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বলছে, জনবল সংকটের কারণে নিয়মিত মনিটরিং করা সম্ভব না হলেও এসব অভিযোগ আমলে নিয়ে কাজ করছেন তারা। আমরা নমুনা সংগ্রহ করে দেখব, বিধান অনুযায়ী যদি ক্ষতিকর কোনো কিছু থাকে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া এসব পণ্য তৈরি ও বাজারজাত নিয়ন্ত্রণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চালের বাজার স্থিতিশীল থাকলেও পাইকারি বাজারে বেড়েছে আলু ও সব ধরনের রসুনের দাম। ব্যবসায়ীরা বলছেন, বাজারে আলু আমদানি কম হয় দাম বাড়ছে। অন্যদিকে আগের মতোই রয়েছে ডাল, তেল ও মশলার দাম। তবে কেজিতে 10 টাকা বেড়েছে আমদানি করা শুকনো মরিচের দাম। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। চলতি মাসের শুরুতে এক দফা বেড়ে এখন স্থিতিশীল চালের বাজার। রাজধানীর পাইকারি বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 42 থেকে 47 টাকায়, আটাশ 37 থেকে 40, গুটি স্বর্ণা 36 থেকে 37 এবং মোটা চাল 34 থেকে 37 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনের মধ্যে বাজারে নতুন চাল আসবে, তবে কমবে না মিনিকেট ও আটাশ চালের দাম। 20-25 দিনের মধ্যে নতুন চাল আসবে, মোটা চাল আসবে, মাঝারি চাল আসবে, তখন বাজারটা আরটু কমার সম্ভাবনা আছে। বছরে 28 আর মিনিকেটটা একবারই উঠে, সেটা হলো বৈশাখ মাসে। এটা সারা বছর চলে, যার পরিপ্রেক্ষিতে নতুন আসলে পরে পুরানের দাম যে খুব একটা কমবে এরকম সম্ভাবনা খুব কম। এদিকে দেশি পেঁয়াজের দাম আগের মতো থাকলেও কেজিতে 1 থেকে 2 টাকা কমেছে আমদানি করা পেঁয়াজের দর। তবে কেজি প্রতি আমদানি করা রসুনের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। একইভাবে দেশি রসুনের দাম 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 থেকে 135 টাকায়। আর সপ্তাহ ব্যবধানে প্রতি কেজি আলুর দাম 3 থেকে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 21 টাকায়। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আলু কেজি বাড়ছে আপনার 2 টাকা, রসুনের দাম কেজি বাড়ছে 10 থেকে 15 টাকা পর্যন্ত। আলুর বাজারটা বাড়ছে আপনার একমাত্র বিচনের কারণে, যারা ওই যে বিচন লাগাইতেছে এই কারণে আলু বাজার একটু বাড়ছে। তবে নতুন আলু উঠতেছে, আশা করি এক সপ্তাহের ভিতরে আলুর বাজার নিয়ন্ত্রণে এসে যাবে। বাজারে সব ধরনের ডালের দাম রয়েছে আগের মতোই। 1 কেজি মসুর 122 থেকে 125, বুট 93 থেকে 94, ছোলা 80 এবং মানভেদে মুগ ডাল বিক্রি হচ্ছে 70 থেকে 85 টাকায়। শুধু একমাত্র চিনির দাম একটু বাড়ছে, কেজিতে 1 টাকা বাড়ছে, অন্য তেমন কিছু আর বাড়ে নাই। সয়াবিন আমরা খুচরা বাজারে এখন 90 টাকা কেজি, আর পাম অয়েল বিক্রি করতেছি 75 টাকা কেজি। শীতের দিন কিছুটা হলেও একটু চাহিদা বাড়ে বা তেলের দামটা, সয়াবিন দামটা একটু বাড়ে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এবার শীতে সয়াবিনের দাম বাড়বে না। পাইকারি বাজারে দেশি শুকনা মরিচের দাম আগের মতো থাকলেও কেজিতে 10 টাকা বেড়ে আমদানি করা শুকনা মরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী গৃহসজ্জা প্রদর্শনী। দ্বিতীয় দিন শুক্রবার সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখর ছিল প্রদর্শনী প্রাঙ্গণ। ঘর সাজানোর জন্য ফার্নিচার, লাইটিং, প্লাইউড স্টলগুলোতে ঘুরে দেখছেন তারা। তবে ইন্টেরিয়র ডিজাইনের জন্য ওয়ালপেপার, আর্টিফিশিয়াল প্ল্যান্ট, ন্যাচারাল স্টোন, বর্নিল কার্পেট আর আর্টিফিশিয়াল গ্রাসের স্টল ছিল দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। 3 দিনব্যাপী প্রদর্শনীতে ইন্টেরিয়র, এক্সটেরিয়র ও লাইটিংয়ের 25টি কোম্পানির 40টি স্টল অংশ নিচ্ছে। এই টাইপের আপনার এক্সিবিশন আগে হয় নাই, কিন্তু আপনার এখন যেটা আসছে আমি ফেয়ারে আপনি নতুন নতুন প্রোডাক্ট দেখছি। আপনার অনেক প্রোডাক্ট আসছে কিন্তু ইন্টেরিয়র, আপনার এখান থেকে আইডিয়া আমরা শেয়ার করতেছি। আরো নতুন নতুন কি প্রোডাক্ট আপনার করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়, এই জন্য আমরা ফেয়ারে আসছি। অনেকগুলো স্টল দেখলাম, অনেকগুলো অনেক বেশি হেল্পফুল। যেমন নতুন নতুন অনেক ম্যাটেরিয়াল আসছে যেগুলো আমাদের ইন্টেরিয়রে ডিজাইন করতে অনেক হেল্প করবে।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত গৃহসজ্জা প্রদর্শনীর শেষ দিন আজ। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সবুজ, রাজধানীর যে বসুন্ধরা কনভেনশন সিটিতে 3 দিনের যে ইন্টেরিয়র ডিজাইনের মেলা চলছে, সেই মেলাতে কিন্তু সকাল 11টাতে শুরু হয়েছে। তো সকাল 11টাতে শুরু হওয়ার পরে কিন্তু এখন বেশ কিছুক্ষণ পার হয়েছে মাত্র। তো এর মধ্যেই কিন্তু দর্শনার্থী আসতে শুরু করেছে। এখানে যে 25টি প্রতিষ্ঠান 75টি স্টল নিয়ে তাদের যে বিভিন্ন ধরনের গৃহসজ্জার উপকরণ নিয়ে বসেছে, সেই উপকরণ কিন্তু দেখতে কিন্তু ইতিমধ্যে কিন্তু লোকজন আসা শুরু করেছে। এবং যে গতকাল শুক্রবার থাকার কারণে কিন্তু গতকালকে একটু ভিড়, সারাদিন ব্যাপী কিন্তু ভিড় বেশ লক্ষ্য করার মতো ছিল। এবং আজকেও আশা করছেন শেষ দিন হিসেবে কিন্তু মেলা কিন্তু বেশ ভালো মতো জমে উঠবে। তো এখানে কিন্তু নানা ধরনের যে গৃহসজ্জার খাট, আলমারি, দরজা এবং যে লাইট সব ধরনের কিছুই আছে। তো আমরা একটু যদি দেখাই যে এখানে কিন্তু যে বিভিন্ন ধরনের যে উপকরণ, সোফা থেকে শুরু করে যে ছোট ছোট যে শোপিস, সবকিছু নিয়েই কিন্তু এখানে বসেছে। এবং এই জায়গাটাতে তারা কিন্তু যে বিভিন্ন ধরনের অফার নিয়ে এসেছেন এবং সেই অফার আজকে মেলা পর্যন্তই কিন্তু চলবে। এবং কোন জায়গায় আমরা একজন এই প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব। আমরা একটু জানার চেষ্টা করব যে তারা আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা নিয়ে এসেছেন দর্শনার্থীদের জন্য। তো আমরা একজন প্রতিষ্ঠান প্রতিনিধির সাথে কথা বলছি। তো আপনারা এই মেলাতে কি ধরনের সুযোগ সুবিধা নিয়ে এসেছেন? আসলে আমরা মেলার জন্য আমাদের যে নতুন নতুন প্রোডাক্ট লাইনগুলো আছে, সেই প্রোডাক্ট লাইনগুলো আমরা পরিচিতির জন্য নিয়ে এসেছি। প্রথম কথা, আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি ফার্নিচার সেক্টর আছে, আমাদের বোর্ড সেক্টর আছে, আমাদের নতুন নতুন দরজা আছে, আমরা আমাদের পিভিসি। মেলার পরবর্তীতে কি কোনো সুযোগ সুবিধা পাবে মেলাতে যারা আসবে, বুকিং দেবে? জি নিশ্চয়ই। আমাদের মেলাতে 5 থেকে 15% পর্যন্ত আমরা বিভিন্ন প্রোডাক্টে আমরা বিভিন্নভাবে ছাড় দিচ্ছি। এটা যে কোনো প্রোডাক্টই। আর আমাদের ফার্নিচারের ক্ষেত্রে আমরা 15%-এর মতো ছাড় দিচ্ছি। ধন্যবাদ। আমরা একজন প্রতিষ্ঠান প্রতিনিধির সাথে কথা বলছিলাম। তিনি যেমনটা জানাচ্ছিলেন যে তার এই প্রতিষ্ঠানের যে পণ্যগুলো আছে, সেই পণ্যগুলোর কিন্তু যে বিশেষ ছাড় 15% পর্যন্ত ছাড় দেওয়া আছে। এবং সেই ছাড়েরটা কিন্তু এখানে যারা বুকিং দিবে তারাও পরবর্তীতে কিন্তু সেই সুবিধাটা নিতে পারবেন। এবং এই মেলাটাতে কিন্তু যে দর্শনার্থী আসছেন তারা কিন্তু শুধুমাত্র প্রয়োজন এবং যে নান্দনিকতা অর্থাৎ দর্শনীয় সবকিছু বিবেচনায় কিন্তু তারা তাদের পণ্যটি পছন্দ করবেন। এবং সবাই কিন্তু চায় তার ঘরটা একটু সুন্দর করে সাজাতে, গোছাতে। এবং তাহলেই কিন্তু সেখানে থেকে যে শান্তি এবং সুন্দরভাবে গোছানো হলে কিন্তু, আমরা দর্শনার্থীর সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে একটু সুন্দরভাবে গোছানো হলে কিন্তু স্পেসটা একটু বেড়ে যায় বা স্পেসটা কিন্তু অন্য কাজে ব্যবহার করার উপযোগী হয়ে যায়। তো সেই হিসেবে কিন্তু এখানে আমরা একজন দর্শনার্থী পেয়েছি। আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলে একটু জানার চেষ্টা করব। আপনি এই মেলাতে কি ধরনের পণ্য খুঁজছেন? আমি চাচ্ছি যে ইন্টেরিয়র ডেকোরেশন এবং এই যে আপনার লাইটিং এর উপর কোনো আধুনিক কোনো কিছু আসছে কিনা বাসা বাড়ি সাজানোর জন্য। তো কেমন কি দেখছেন? কেমন দেখছি, মোটামুটি ট্রান্সট্যাক দেখলাম, আরো দু একটাই দেখতেছি। ধন্যবাদ। আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বললাম। তো সবাই কিন্তু এখানে আসছেন এবং তারা তাদের যে পছন্দের পণ্যটা হয়তো অন্য সময় তারা কিন্তু বিভিন্ন শপিং মল অর্থাৎ দোকানে গিয়েও কিন্তু পেয়ে থাকেন, কিন্তু এখানে যেহেতু একসাথে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো তাদের পণ্যের যে প্রতিযোগিতামূলক উপযোগিতা অর্থাৎ ব্যবহারের সৌন্দর্য, নান্দনিকতা সবকিছু মিলে তুলে ধরছেন। সেই জায়গা থেকে কিন্তু এক জায়গায় অনেক ধরনের যে যাচাই বাছাই করার সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু তারা নিচ্ছেন। এবং সেই সুযোগ সুবিধা থেকেই কিন্তু এখানে তারা তাদের পণ্যের পছন্দের এবং পণ্যটা কিনবেন। তো আমরা এখানে আরেকজন বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলবো যারা লাইট নিয়ে এসেছেন। তো আমরা তার সাথে একটু কথা বলে কি ধরনের পণ্য নিয়ে এসেছেন এবং কি ধরনের তাদের যে বিষয়টা সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। আপনারা কি ধরনের পণ্য নিয়ে এসেছেন? আমরা এখানে এলইডি লাইট, ইন্ডাস্ট্রিয়াল এলইডি লাইটের উপর কাজ করতেছি। আমরা টোটাল এলইডি নিয়ে। তো এখানে দর্শনার্থীরা কোন পণ্যগুলো বেশি চাচ্ছেন, কি ধরনের বিচার বিবেচনা করছেন তারা? এখানে যারা দর্শনার্থী আসছে এরা ইন্ডাস্ট্রিয়াল আসছে কিছু, তারপর ডোমেস্টিক যারা বাসা বাড়িতে ইউজ করতে চায়। তো তারা এখানে মোটামুটি আপনি এখন চাচ্ছে ফ্লাড লাইট, যেটা সিকিউরিটি লাইট হিসাবে ইউজ করা হয়, গার্ডেন লাইট, তারপরে প্যানেল লাইট, টিউব লাইট, লোবে, এগুলো। ধন্যবাদ। আমরা একজন বিক্রয় প্রতিনিধির সাথে কথা বলছিলেন যারা এখানে স্টল দিয়েছে। তো এখানে যে মেলাটি চলছে 3 দিনের, সেই মেলাটি কিন্তু আজকে সন্ধ্যা 7টাতে শেষ হয়ে যাবে। তো দর্শনার্থীরা যাদের প্রয়োজন আছে তারা কিন্তু এই মেলাটি আজকে আসতে চাইলে সন্ধ্যা 7টার মধ্যেই আসতে হবে। তো এই ছিল এখানকার মেলার সর্বশেষ খবর।
রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত গৃহসজ্জা প্রদর্শনীর শেষ দিনের খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। সকাল 11টায় শুরু হয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 2016-17 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হারুন, কৃষি শিক্ষার তীর্থস্থান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ বেলা 11টায়। কিছুক্ষণ আগে পরীক্ষা শুরু হয়েছে, চলবে দুপুর 12টা পর্যন্ত। তো এবার বিশ্ববিদ্যালয়ের মোট 33,409 জন শিক্ষার্থী অনলাইনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিলেন। তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষায় 12,023 জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যে কমিটি রয়েছে সেই কমিটির কর্মকর্তাদের সাথে। তারা জানিয়েছেন যে প্রতিটি আসনের বিপরীতে তারা 10 জন শিক্ষার্থীকে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। সেই হিসেবে 23 জন শিক্ষার্থী এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এবং আমরা পরীক্ষা শুরু হওয়ার পর বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছি এবং দেখেছি যে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং পরীক্ষা কেন্দ্রের বাইরে যারা শিক্ষার্থীদের অভিভাবকরা রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং তারা অনেকটা উদ্বিগ্নতার সহিত অপেক্ষা করছেন যে তাদের যে সন্তান পরীক্ষা দিতে আসছে সেই পরীক্ষা কিরকম হয় বা তাদের সন্তান সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে কিনা সে বিষয়ে তারা উদ্বিগ্ন রয়েছেন। এবং আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে গতকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীরা এসেছেন। কেউ রাতে এসেছেন, কেউ সকালে এসেছেন এবং বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ধরনের যানবাহন রিজার্ভ করে তারা এখানে এসেছেন ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য। এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের, বিশেষ করে পুলিশ সদস্যদের সতর্ক উপস্থিতি দেখেছি। বিভিন্ন যে রাস্তার প্রবেশ মুখ রয়েছে, হলের যে প্রবেশ পথ রয়েছে, সবগুলো জায়গায় পুলিশের সতর্ক প্রহরা আমরা দেখেছি এবং সতর্ক অবস্থান দেখেছি। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আলী আকবরের সাথে। তিনি জানিয়েছেন যে এই বিশ্ববিদ্যালয়ের একটি গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে, সেটি হচ্ছে যে কোনো সময়ই এই বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি এবং এ ধরনের অভিযোগ বা কেউ এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কেউ করতে পারেনি। এবং সেই প্রশ্ন ফাঁসের বিষয়টিকে তারা এবারও অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন এবং তারা কঠোর পদক্ষেপ নিয়েছে এবং কঠোর গোপনীয়তার মধ্য দিয়েই তারা এই প্রশ্নপত্র প্রণয়ন বিতরণের কার্যক্রম সম্পন্ন করেছেন, যাতে প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা না ঘটতে পারে। এবং এখন পর্যন্ত আমরা সে ধরনের কোনো খবর পাইনি। এবং তারা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য রয়েছে, প্রশ্ন ফাঁস কখনো এই বিশ্ববিদ্যালয়ে হয়নি, এবারও তার ব্যতিক্রম হবে না। তো কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন তিনি তার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে কৃষি প্রকৌশল অনুষদ থেকে সেই পরীক্ষা কার্যক্রম পরিদর্শন শুরু করেছেন। এই অনুষদে যে কয়েকটি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র পরিদর্শন শেষে তারা অন্যান্য যে কেন্দ্র রয়েছে অন্যান্য অনুষদের সেই কেন্দ্রের দিকে গিয়েছেন এবং তার সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র বিষয়ক উপদেষ্টা সহ অন্যান্য যে কর্মকর্তা আছেন সেই কর্মকর্তা বৃন্দ রয়েছেন, তারা আছেন। তো আমি পরীক্ষা কমিটির সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে পরীক্ষা অন্যান্য বছর এই বিশ্ববিদ্যালয়ের 2টি শিফটে পরীক্ষা হয়। প্রথম শিফট হয় 10টায়, দ্বিতীয় শিফট ছিল 2টায়, কিন্তু এই বছর একসাথেই একটি শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 11টা থেকে 12টা পর্যন্ত। আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে বিশ্ববিদ্যালয় উপাচার্য জানিয়েছেন যে আজকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে তার ফলাফল আগামীকাল প্রকাশ করা হবে। তো এই ছিল আসলে আমার কাছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সর্বশেষ খবর। রূপল, গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয় সপ্তাহের লেনদেন কার্যক্রম। তবে শুরুর দিক থেকে ঊর্ধ্বমুখী থাকলেও সপ্তাহ শেষে নিম্নমুখী প্রবণতা ছিল সূচকের। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 105,17,00,000 টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসসিতে লেনদেন ছিল ঊর্ধ্বমুখী। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে এদিন লেনদেন বাড়ে 66,63,00,000 টাকা। এদিন লেনদেন হয় 567,39,00,000 টাকা। ঊর্ধ্বমুখী প্রবণতায় এদিন সূচক ছিল 4,693 পয়েন্টে। দ্বিতীয় কার্যদিবস সোমবার ছিল সপ্তাহের সর্বোচ্চ লেনদেন। এদিন লেনদেন হয় 644,88,00,000 টাকা। এদিন সূচক ছিল অপরিবর্তিত।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস লেনদেন এবং সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যায়। সপ্তাহের চতুর্থ কার্যদিবস লেনদেন ছিল পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এদিন লেনদেন হয় 591 কোটি 44 লাখ টাকা। এদিকে শেষ কার্যদিবসে লেনদেন আবারও বেড়ে দাঁড়ায় 600 কোটির ঘরে। তবে সূচক ছিল এদিন নিম্নমুখী। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ারের দাম বেড়েছে 78টি প্রতিষ্ঠানের, কমেছে 236টির এবং অপরিবর্তিত ছিল 15টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে দাম বাড়ার প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে ছিল ডোরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেড, স্টাইল ক্রাফট লিমিটেড, জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানের শীর্ষে রয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফরচুন শুজ লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোং লিমিটেড, দেশবন্ধু পলিমার লিমিটেড, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড উল্লেখযোগ্য। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার ৪৫ বছর পরও ফেনীর ৫টি ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রের কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। সেবা দেওয়া হয় ভাড়া করা পরিত্যক্ত অস্বাস্থ্যকর পরিবেশের ঝুঁকিপূর্ণ ভবনে। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সুবিধাভোগী ও সেবাদানকারীদের। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। স্বাধীনতার পর ফেনী সমুদ্র উপকূলীয় উপজেলা সোনাগাজীর চরচান্দি ইউনিয়ন পরিষদের দুযুগ আগে পরিত্যক্ত ভবনে চলছে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম। এখানকার স্বাস্থ্যসেবার যন্ত্রপাতি সরঞ্জাম প্রায় সবই অকেজো, আসবাবপত্রগুলো ব্যবহার অনুপযোগী, রোগীদের বসবারও কোনো ব্যবস্থা নেই, অস্বাস্থ্যকর পরিবেশ। তুলনামূলক ভালো সেখানকার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটিতেই দিনের বেশিরভাগ সময় তালা ঝোলে, আবার কখনো কখনো খোলাই হয় না। এখানকার মতো কম বেশি একই রকম ঝুঁকি, সংকট আর দুর্ভোগের চিত্র ফেনীর মঙ্গলকান্দি, মতিগঞ্জ, গোপাল ও শুভপুর ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্রগুলোরও। আমি 3 কিলোমিটার থেকে হাঁটিয়ে এসেছি, দেখতেছি যেন হাসপাতাল বন্ধ, এখন চলে যেতেছি। মাঝে মধ্যে ডাক্তার আসে, ভিজিটার মাঝে মধ্যে আসে। এরা ধর গড়ে মাসে আপনি যদি হিসাব করেন দুজনে 15 দিন ডিউটি হয় না। সরকার হিসাবে শোধ করি আইলে কি কোনো চিকিৎসা হয় না, ওষুধও হয় না। বৃষ্টি আসলে উপর থেকে পানি পড়ে, আবার নিচ দিয়েও পানি ঢুকে আমাদের ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে। আর এরপরও আমরা অনেক কষ্ট করে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। সমস্যার কথা স্বীকার করে সিভিল সার্জন জানালেন, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো ইতিবাচক সাড়া পাচ্ছেন না তারা। ডাক্তার সাহেব বলেন বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা সাকমো, তাদের সেক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হচ্ছে, রোগীরাও অসুবিধার সম্মুখীন হচ্ছে। তবে এই 5টির ব্যাপারে আমরা আমাদের প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিয়েছি। প্রতিটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের 4টি পদ, এর মধ্যে এই 5টি কেন্দ্রের চিকিৎসক ও চিকিৎসকের সহকারীর 1টি করে শূন্য, 1টি করে প্রেষণে, ফার্মাসিস্টের শূন্য 4টি, আর অফিস সহকারীর সবগুলো পদই শূন্য। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। চট্টগ্রাম বন্দরের খবর জানাতে এই মুহূর্তে পোর্ট এলাকায় আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল। ধন্যবাদ রূপল। জটিলতার জন্য পিছু ছাড়ছে না দেশের প্রধানতম সামুদ্রিক বন্দর এই চট্টগ্রাম বন্দর। অর্থাৎ ঘন ঘন শ্রমিকদের ধর্মঘটের ফলে যে কন্টেনার সৃষ্টি হয়েছিল, সে কন্টেনার জট কিছুটা অত সামাল দেওয়া যাচ্ছে, কিন্তু বহিনঙ্গরে কিন্তু জাহাজ জট বাড়ছে। কারণ আপনারা জানেন যে লাইটারের সংকটের কারণে কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু লাইটারের সংকটের কারণে বহিনঙ্গরে কিন্তু জাহাজ জট বাড়ছে। আপনারা জানেন যে যেসব মাদার ভেসেল অর্থাৎ খোলা পণ্য, খাদ্যশস্য, সিমেন্ট, ক্লিংকার, পাথরসহ অন্যান্য পণ্য নিয়ে যেসব জাহাজ মাদার ভেসেল সেটা বন্দরমুখী হয়, সেসব ডেপথের কারণে সেসব জাহাজ বন্দরে ভিড়তে পারে না। সেগুলো মূলত বহির্নোঙর অর্থাৎ আউটার অ্যাঙ্কারেজ যেটাকে বলা হয় আলফা অ্যাঙ্কারেজ, ব্র্যাভো অ্যাঙ্কারেজ বা চার্লি অ্যাঙ্কারেজ, এই 3টি অ্যাঙ্কারেজ মূলত বলা হয় চট্টগ্রাম বন্দরের মোহনা থেকে শুরু করে কুতুবদিয়া পর্যন্ত বিস্তৃত। সে কুতুবদিয়া এলাকাতে জাহাজগুলো রাখার পরে কিন্তু লাইটারের জাহাজগুলো গিয়ে সেখান থেকে পণ্য খালাস করে চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী যে 17টি ঘাট রয়েছে, সেই 17টি ঘাট পাশাপাশি অন্যান্য যে নদী বন্দরগুলো রয়েছে কিংবা উপকূলবর্তী যেসব এলাকা রয়েছে সেখানে নিয়ে খালাস করে। আপনারা জানেন যে যেসব জাহাজের তুলনায় প্রতিদিন এই WTC তথ্য অনুযায়ী প্রতি তাদের 150 বেশি লাইটারের জাহাজের প্রয়োজন হয়, কিন্তু তারা দিনে 45 থেকে 60টা বেশি জাহাজ পাচ্ছে না। এর ফলে দেখা যাচ্ছে কিন্তু আমদানিকারক যারা রয়েছেন তাদের পণ্য খালাসি ধীরগতি হচ্ছে, তাদেরকে জরিমানা গুনতে হচ্ছে। আপনি জানেন যে একটি নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু এই জাহাজগুলো বন্দরমুখী হয়, আর এই বন্দরমুখী জাহাজগুলি কিন্তু যদি নির্দিষ্ট সময় অতিক্রম করে যায় তাহলে তাকে প্রতিদিন 8,000 থেকে 10,000 সর্বোচ্চ $15,000 পর্যন্ত জরিমানা গুনতে হয়।
এই আমদানিকারককে। এখন যেহেতু লাইটারের সংকট চলছে, সেই লাইটারের সংকটের কারণে কিন্তু বন্দরের মধ্যে বহির্নোঙর এলাকার মধ্যে আমরা জাহাজ জট দেখতে পাচ্ছি। আজকে সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের প্রধানতম সামুদ্রিক বন্দর এই চট্টগ্রাম বন্দরে দেশি বিদেশি মোট 107টি জাহাজ অবস্থান করছে। এদের মধ্যে বন্দরের প্রধান যে জেটিগুলি রয়েছে 16টি জেটি, সেই 16টি জেটির মধ্যে 11টি জেটিতে জাহাজ অবস্থান করছে। আর বহির্নোঙরে অবস্থানরত জাহাজের সংখ্যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রায় 94টি। এই 94টি জাহাজের মধ্যে 59টি জাহাজ দিয়ে পণ্য খালাস চলছে লাইটার জাহাজের মাধ্যমে, আরও 35টি জাহাজ পণ্য খালাসের অপেক্ষা রয়েছে। তো এই যেসব জাহাজ বন্দরমুখী রয়েছে বা বন্দর রয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কন্টেনারবাহী জাহাজের সংখ্যা রয়েছে 21টি, কার্গো ভেসেল রয়েছে 26টি, এছাড়া খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে 19টি, সারবাহী জাহাজ রয়েছে 8টি, সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজ রয়েছে 19টি, চিনিবাহী জাহাজ রয়েছে 3টি, লবণবাহী জাহাজ রয়েছে 4টি এবং সর্বশেষ আমি বলি ওয়েল ট্যাঙ্কার অর্থাৎ জ্বালানি তেল বা ভোজ্য তেল রয়েছে তেলবাহী জাহাজ রয়েছে 7টি। এবার একটি বলি যে 36,357 টিউস ধারণ ক্ষমতার এই চট্টগ্রাম বন্দর আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি 35,242 টিউস কন্টেনার অবস্থান করছে, অর্থাৎ 36,000 টিউস ধারণ ক্ষমতার বন্দর হলো কিন্তু তাকে পুরোদমে যে গাড়িগুলো রয়েছে বা যেগুলো স্ট্যান্ডার্ড ক্যারিয়ার রয়েছে কিংবা যে ক্রেনগুলো সেই ক্রেনগুলো মুভমেন্ট করার জন্য বা প্রাইম মুভারগুলো মুভমেন্ট করার জন্য 30% জায়গা কিন্তু খালি রাখতে হয়, অর্থাৎ 30% জায়গা খালি রাখা যাচ্ছে না, উপরন্তু কিন্তু কন্টেনার জট রয়েছে এই বন্দর। জটটি মারাত্মক না হলেও কিন্তু মোটামুটি জট রয়েছে বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। বন্দর কর্মকর্তারা বলছেন তারা যে পরিমাণ কন্টেনার তারা উঠানামা করছেন কিংবা তারা হ্যান্ডেলিং করছেন সেই পরিমাণ কন্টেনার তারা ডেলিভারি করতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি গত 24 ঘন্টা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 6,924 টিউস তারা কন্টেনার তারা হ্যান্ডেলিং করেছে। এর মাঝে তারা বিভিন্ন জাহাজ থেকে গ্রহণ করেছে 3,696 টিউস তারা কন্টেনার তারা গ্রহণ করেছে এবং বিভিন্ন জাহাজে তারা তুলে দিয়েছে 3,228 টিউস। সে তুলনায় কিন্তু কন্টেনার ডেলিভারি হয়েছে মাত্র দেখতে পাচ্ছি আমরা 2,348 টিউস তারা গতকালকে তারা ডেলিভারি দিয়েছে। আজ শনিবার বন্ধ দিনে কিন্তু ডেলিভারি প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে বলা যায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চাইতেছে যে তারা যেন ব্যবসায়ীরা এসে তাড়াতাড়ি করে যদি বন্দরের কন্টেনারগুলি খালাস করতে পারে তাহলে তাদের হয়তো কিছুটা যে কন্টেনার জট রয়েছে সে জট কিছুটা কমবে। কিন্তু জট কমলেও কি হবে, বন্দরে বহির্নোঙরে যে মাদার ভেসেলগুলি থেকে লাইটার জাহাজ সংকটের কারণে যে পণ্য খালাসের ধীরগতি চলছে সেই ধীরগতির কারণে কিন্তু আমদানিকারকদের বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে বারবার আমদানিকারকরা আমাদেরকে অভিযোগ করছেন। তারা বলছেন যে পরিমাণ লাইটারের জাহাজ প্রয়োজন ছিল সেই পরিমাণ লাইটারের জাহাজ তারা পাচ্ছে না, অর্থাৎ দিনে যদি 150-এর বেশি লাইটারের জাহাজ যেখানে দরকার সেখানে লাইটারের জাহাজ পাওয়া যাচ্ছে মাত্র 45 থেকে 60টি পর্যন্ত। তো বলা যায় জটিলতা যে শুরু হয়েছিল শ্রমিক ধর্মঘট বা প্রাইমুভ ধর্মঘট সে জটিলতা হয়তো কিছুটা কাটিয়ে উঠে যাচ্ছে, কিন্তু আরো বেশি জটিলতা সৃষ্টি হচ্ছে বহির্নোঙর এলাকাতে। এখন পর্যন্ত এ ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। দর্শক, গেল সপ্তাহে বিভিন্ন অনুষ্ঠানে মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থ বাণিজ্যের বিষয়ে বক্তব্য রেখেছেন। এবার সেগুলো একটু দেখে নেব। Teenage marriage. বাল্যবিবাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবচেয়ে ক্ষতিকর। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা বাল্যবিবাহ রোধকে সামাজিক আন্দোলন হিসেবেই দেখছি। আইনের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পারে বাল্যবিবাহ রোধ করতে। The burden of which will be borne. ভবন নির্মাণ জিডিপির উপর বিরাট প্রভাব সৃষ্টি করে। সেই জন্য 25 বছর পূর্তিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই যত দ্রুত সম্ভব আবাসন সেক্টরকে চাঙ্গা করতে হবে। আমরা প্রতিদিন 3টা করে চিঠি পাই দুদিক থেকে, প্রতিদিন যদি 3টা করে চিঠি আসে এবং এটা যখন সার্কুলেশন হয় তখন কিন্তু স্বাভাবিক কারণে বাজারে একটা আতঙ্ক সৃষ্টি হয়। ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম দুর্নীতি বন্ধে আমরা নীতি নৈতিকতার আলোকে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে ও মানব সম্পদের দক্ষতা উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমকে এগিয়ে নিতেও আমরা কাজ করে যাচ্ছি। আমরা মনে করি নৈতিকতা নিশ্চিত করা হলেই আর্থিক খাত আরো দ্রুত এগিয়ে যাবে। পোস্ট অফিসকে আমি ব্যবহার করতে চাই। 9,886টি পোস্ট অফিস ই কমার্সের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক, এটা আমি চাই এবং এটার জন্য যত দ্রুত কাজ করা সম্ভব সেটা আমি করতে চাই। আমাদের সকল সেক্টরের জন্য সবসময় যেন একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে, কখনো যেন কোথায় কেউ একটা মার্কেটকে ডমিনেট করার মতো একটা পরিস্থিতি যেন সৃষ্টি না হয়। কম্পিটিটিভ হয় যেন মার্কেটটা, কোনো মনোপলি যেন সৃষ্টি না হয় এবং যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে। এটা আবার নিশ্চিত করবার দায়িত্ব ডাক এবং টেলিযোগাযোগ বিভাগের এবং সেটা আমরা অবশ্যই নিশ্চিত করব।
বন্ড মার্কেট নিয়ে একটা আলোচনা হয়েছে যে বন্ড মার্কেটে ট্যাক্স এক্সেমশন দেওয়া, যারা কিনবে তাদের উপরে এটা 5 বছর জন্য ট্যাক্স রিবেট করে দেওয়া, পরবর্তীতে প্রগ্রেসিভ রেটে ট্যাক্স বসানো। এটা বাংলাদেশ ব্যাংক স্টাডি করছে ব্যাপারটা, এনবিআর এর কাছে ওনারা টেক ওভার করবেন। কিছু কিছু জায়গায় আমাদের ব্যত্যয় এখনো হচ্ছে, এগুলাকে কিভাবে আমরা রিমুভ করতে পারি, গুড গভর্নমেন্ট আওতা নিয়ে আসতে পারি, গভর্নর মহোদয় আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন কিছু। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ভেনেজুয়েলার রাজপথে শুক্রবারও ধর্মঘট করেছে সরকার বিরোধী জোট। সরকার বিরোধী যে কোনো রকম বিক্ষোভের কারণে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেগুলোকে সরকার বাজেয়াপ্ত করে দেবে বলে ঘোষণা দেওয়ার পর দেশটির কারাকাস শহরে শুক্রবার বিরোধী দলীয় ডেমোক্রেটিক ইউনিটি জোট সরকারের বিপক্ষে এই ধর্মঘটের ডাক দেয় এবং 12 ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেয়। তবে শহরবাসী সরকার বিরোধী এই আন্দোলনের পক্ষে থাকলেও এ বিরতি প্রসঙ্গে তারা বলেছেন ভিন্ন কথা। এ 12 ঘণ্টা কর্মবিরতির প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য তাদের। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ায় গণভোটের রায়ের পরেই দেশটিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার বিষয়টি নানাভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। ধারণা করা হচ্ছে শিগগিরই সাধারণ ক্ষমতার ঘোষণা আসতে পারে সরকারের শীর্ষ পর্যায় থেকে। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি অবৈধ অভিবাসীর ভাগ্য খুলতে পারে বলে মত সংশ্লিষ্টদের। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার গণভোটের রায়ের পর নতুন করে দ্বিধাদ্বন্দ্বে পড়েন ব্রিটেনে অবস্থানরত অবৈধ অভিবাসীরা। তবে আইনি জটিলতায় এই অভিবাসীদের ব্রিটেন থেকে বের করে দিতে না পারায় শিগগিরই সাধারণ ক্ষমা ঘোষণা করা হতে পারে বলে মনে করছেন স্থানীয় আইনজীবীরা। আর এতেই ভাগ্য খুলতে পারে এখানে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের। যদি আমরা অতীত দেখি, কয়েক বছর পরে পরে একটা জেনারেল আমনেস্টি আসার পরে তখন ওরা ওই কেসগুলা আবার কনসিডার করে করে অনেক এইটা থেকে এখানে স্টে পায়। তো আমার আশা যে বাংলাদেশি অনেক লোক এখানে আছেন যাদের ইমিগ্রেশন ঠিক নাই, ওনারাও এইটা থেকে বেনিফিটেড পাবেন। এর আগে ব্রিটেনে অবৈধ অভিবাসীদের ঢালাওভাবে সাধারণ ক্ষমা করলো, এবার সেক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হতে পারে বলে মনে করছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। বরিস জনসন সাহেব কিন্তু একটা বেঞ্চমার্ক দিয়ে দিয়েছেন, 12 বছর থাকতে হবে, ক্রিমিনাল রেকর্ড রাখা যাবে না, ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে এবং স্কিল শর্ট যে জায়গাগুলো সেই স্কিলগুলো থাকতে হবে। অবৈধ অভিবাসীদের বৈধতা দিলে তারা বোঝা নয় বরং অর্থনীতিতে অবদান রাখতে পারে বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। একটা সাধারণ ক্ষমা অত্যন্ত প্রয়োজন। এটা হলে এই অ্যাপ্লিকেশনগুলো, এই পেন্ডিং অ্যাপ্লিকেশনগুলোর ডিসিশন হয়ে যাবে এবং এই দেশের অর্থনৈতিক কাঠামোতে তারা অবদান রাখতে পারবে, যেটা অবৈধভাবে থেকে সম্ভব। ধারণা করা হচ্ছে ব্রিটেনে 5 লাখ অবৈধ অভিবাসী বসবাস করছে, তবে বিভিন্ন সংস্থার জরিপ অনুযায়ী এই সংখ্যা আরো বাড়তে পারে। বৈধতা চেয়ে ব্রিটেনে অবৈধ অভিবাসীদের আবেদনের হার দিন দিন শুধুই বাড়ছে। এ নিয়ে বেশ হিমশিম খেতে হচ্ছে ব্রিটিশ সরকারকে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে একেবারে বেরিয়ে গেলে এই পরিস্থিতির আরো অবনতি হতে পারে। 2013 সালের সেপ্টেম্বরে বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে হোম সেক্রেটারি থাকাকালে সাধারণ ক্ষমার একটি প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বাজারে প্রচলিত এনার্জি ও ফ্রুট ড্রিঙ্কসের বেশিরভাগই স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, তথ্য জনস্বাস্থ্য ইনস্টিটিউটের। খতিয়ে দেখার আশ্বাস নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। রাজধানীর একটি ডায়াগনস্টিক সেন্টারের টয়লেটে মোবাইল ফোন দিয়ে গোপনে ভিডিও ধারণের অভিযোগে কর্মচারী আটক, অভিযুক্তের বিচার দাবি। খবর সংগ্রহের সময় রিপোর্টারকে হেনস্থা। চালের দর স্থিতিশীল থাকলেও রাজধানীর পাইকারি বাজারে বাড়ল আলু ও রসুনের দাম, অপরিবর্তিত ডাল, তেল ও মশলার বাজার। এবং ব্রিটেনে বসবাসরত অবৈধ অভিবাসীদের শিগগিরই বৈধতা দিতে পারে সরকার, ভাগ্য খুলতে পারে বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশের, মত সংশ্লিষ্টদের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।